হ্যালো স্টুডেন্টস, বায়োনি নির্মালে তোমাদের প্রত্যেক অভিনন্দন জানাই। আমরা ভার্টিব্রেটস এর ইন্টেগুমেন্ট সম্পর্কে আলোচনা করছিলাম। অলরেডি আমি ফিশ, অ্যাম্ফিবিয়া, রেপটাইলস এবং বার্ডস এর ইন্টেগুমেন্ট সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ম্যামালস এর ইন্টেগুমেন্ট সম্পর্কে। সব ভার্টিব্রেটস এ ইন্টেগুমেন্ট বা স্কিনেতে প্রধানত এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস ইত্যাদি আমরা লেয়ার দেখতে পাই এবং বিভিন্ন ভাবে বিভিন্ন ক্লাস অফ ভার্টিব্রেটস এই লেয়ারের মডিফিকেশন হয়েছে। যেমন বার্ডস এর ক্ষেত্রে যেরকম এপিডার্মিস অনেক থিন হয়, তো সেই জন্য বার্ডকে বলা হয় থিন স্কিনড অ্যানিমালস, কিন্তু ম্যামালস এর ক্ষেত্রে এপিডার্মিস অনেক বেশি ডেভেলপ হয় এবং এপিডার্মিস এর মধ্যে ডিফারেন্ট টাইপের লেয়ার আমরা দেখতে পাই। রেপটাইলস এর যদি আমরা ইন্টেগুমেন্ট দেখি, তাহলে রেপটাইলস এর ইন্টেগুমেন্টে কেবলমাত্র 3টে লেয়ার আমরা দেখতে পাই, মানে এপিডার্মিস এর 3টে লেয়ার দেখতে পাই, কিন্তু ম্যামালস এর এপিডার্মিসে আমরা 5টা লেয়ার দেখতে পাই। আবার বার্ডস এর এপিডার্মিস কিন্তু অনেক থিন হয়। ওকে, তো এই অংশগুলো কিন্তু ভালোভাবে তোমাদেরকে মাথায় রাখতে হবে বা বুঝতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে ফিশের যে স্কেল, মাছের যে স্কেল বা আঁশ, এটা কিন্তু ডার্মিস থেকে ডেভেলপ করে। আবার রেপটাইলস এর যে আঁশ বা স্কেল, এটা কিন্তু এপিডার্মিস থেকে ডেভেলপ করে। আবার বার্ডস এর যে ফেদার, এটা কিন্তু এপিডার্মিস থেকে ডেভেলপ করে। আবার অ্যাম্ফিবিয়ার যে স্কিন, তো অ্যাম্ফিবিয়ার স্কিনে প্রথমত ডিফারেন্ট টাইপের গ্ল্যান্ড থাকে, কিন্তু অ্যাম্ফিবিয়ার স্কিনে কোনো রকমের স্কেল থাকে না। তো এবার আমরা দেখবো যে ম্যামালস এর যে স্কিন, এটা সব থেকে ওয়েল ডেভেলপড স্কিন। দেখো, থিক স্কিনড অ্যানিমালস, তো ম্যামালস কে বলা হয় থিক স্কিনড অ্যানিমালস। এদের স্কিন কিন্তু অনেক বেশি মোটা হয়, কারণ এপিডার্মিস মাল্টিপল লেয়ার থাকে। এপিডার্মিসে বিভিন্ন লেয়ার আমরা দেখতে পাই। তবে এপিডার্মিসের থেকে আবার ডার্মিসও কিন্তু অনেক বেশি থিক, ঠিক আছে। এবং দেখো, হাইপোডার্মিস বিলো দ্য ডার্মিস ডিপোজিট ফ্যাট, অর্থাৎ এই যে আমরা ফ্যাটি হয়ে যাই, অনেক সময় আমাদের দেহতে চর্বি জমে, তো সেই চর্বিটা কোথায় জমে? এপিডার্মিসে না ডার্মিসে? না, এপিডার্মিসেও নয়, ডার্মিসেও নয়, এটা অ্যাকচুয়ালি জমে হাইপোডার্মিসে। অর্থাৎ ডার্মিসের নিচে হাইপোডার্মিসে প্রধানত এই ফ্যাটের ডিপোজিশন হয়। এবং এপিডার্মিসের মধ্যে স্পেশাল টাইপের একটা সেল আমরা দেখতে পাই, তো তাকে আমরা বলবো কেরাটিনোসাইট। তো এই কেরাটিনোসাইট প্রধানত 90% এপিডার্মাল সেল। দেখো, এপিডার্মিসের বিভিন্ন রকমের লেয়ার থাকে এবং এই ডিফারেন্ট টাইপের লেয়ারে প্রধানত বিভিন্ন রকমের আমরা সেল দেখতে পাই। তবে সমস্ত লেয়ারেই জেনারেলি আমরা এই কেরাটিনোসাইটকে দেখতে পাই এবং 90% অফ দ্য এপিডার্মাল সেল। লেয়ারে কেরাটিনোসাইট কেমন ফর্মে থাকে, লিভিং নাকি ডেড ফর্মে থাকে, এগুলোই কিন্তু বুঝলে তোমরা এপিডার্মিস সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে। তাহলে দেখো, কেরাটিনোসাইট হচ্ছে 90% অফ দ্য এপিডার্মাল সেল এবং অ্যারাইজ ডিপেস্ট পার্ট স্ট্র্যাটাম ব্যাসালি এন্ড দ্য পুশ আপওয়ার্ড। তার মানে কি? তার মানে দেখো, এই জায়গাতে দেখতে পাচ্ছ যে স্ট্র্যাটাম ব্যাসালি আছে এবং স্ট্র্যাটাম ব্যাসালির মধ্যে দেখো কেরাটিনোসাইট সেলকে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে এপিডার্মিসে মোট 5টা লেয়ার থাকে। একদম নিচের যে লেয়ার আছে, তো এটাই হচ্ছে কেরাটিনোসাইট, এটাকে আমরা দেখতে পাচ্ছি কেরাটিনোসাইট সেল আছে। কোথায় আছে? স্ট্র্যাটাম ব্যাসালিতে, 5 নাম্বার লেয়ার, ওপর থেকে নিচে একদম ডিপ লেয়ারে। এবং এই কেরাটিনোসাইট কি করে? মুভ করবে, ওপর দিকে প্রধানত উঠবে, উঠে যখন একদম সুপারফিশিয়াল লেয়ারে চলে যাবে, তখন কিন্তু এটা মারা যাবে। কেন এরা মারা যায়? এর কারণটাই হচ্ছে এটা যে উপরের দুটো লেয়ার অর্থাৎ স্ট্র্যাটাম কর্নিয়াম এবং স্ট্র্যাটাম লিউসিডামে কোন রকম ব্লাড ভেসেলস থাকে না। আর ব্লাড ভেসেলস না থাকলে সেখানকার সেল তো অটোমেটিক্যালি ডেড হয়ে যাবে। সুতরাং সুপারফিশিয়াল লেয়ারে প্রধানত এই কেরাটিনোসাইট সেলগুলো কিন্তু ডেড হয়ে যায় ডিউ টু ল্যাক অফ ব্লাড ভেসেল, ঠিক আছে। তাহলে দেখো, বলছে অ্যারাইজ ডিপেস্ট পার্ট হ্যান্ড দ্য পুশ আপওয়ার্ড, মানে একদম স্ট্র্যাটাম ব্যাসালি থেকে তৈরি হচ্ছে এবং উপরের দিকে উঠে যাচ্ছে। এবং ইন ফ্রি সারফেস ইট ইজ ডেড, মানে একদম ফ্রি সারফেস, যেটা ফ্রি সারফেস মানে যেটা এনভায়রনমেন্টের সঙ্গে কানেকশন করছে আমাদের স্কিনকে, তো এই জায়গাতে কেরাটিনোসাইট সেলগুলো প্রধানত ডেড হয়ে যায় এবং স্কেল লাইক কেরাটিন ফিল্ড উইথ প্লাজমা মেমব্রেন। তার মানে এক্ষেত্রে এই যে ফ্রি সারফেসে, মানে স্কিনের একদম উপরের যে লেয়ার, সেইখানের জন্য দেখবে যে স্কিন যদি আমাদের কোনো জায়গাতে ঘষে যায়, সেখানটা অতটা আমাদের কষ্ট হয় না, কারণ উপরের এই সুপারফিশিয়াল লেয়ারটা প্রধানত নষ্ট হয়ে যায়। তো এটা যেহেতু ডেড, সেই কারণের জন্য আমাদের অতটা আমাদের অসুবিধা হয় না। তাহলে এই সুপারফিশিয়াল জায়গাতে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে সিম্পলি প্লাজমা মেমব্রেন, এবং সেই প্লাজমা মেমব্রেনের ভিতরে যেটা থাকে তো সেটা হচ্ছে কেরাটিন, ঠিক আছে, যেটা টাফ ফাইবার, এবং এটাকেই প্রধানত বলছে স্কেল লাইক কেরাটিন ফিল্ড উইথ প্লাজমা মেমব্রেন। যেরকম ভাবে স্কিনের আউটার লেয়ারে, এপিডার্মিসের একদম আউটার লেয়ারে যেরকম স্কেল থাকে, সেরকম ম্যামালসের স্কিনে এইরকম, এটাকে স্কেল বলবো না আমরা, ডেড কেরাটিনোসাইট সেল বলবো, ঠিক আছে, যার মধ্যে কেরাটিন নামক প্রোটিন যুক্ত
টাফ ফাইবার থাকে। এছাড়া এদের এপিডার্মিসে মেলানোসাইট সেল থাকে। দেখো মেলানোসাইট সেল প্রধানত মেলানিন তৈরি করে এবং এই মেলানিন প্রধানত স্কিনের কালারের জন্য দায়ী। আমরা জানি যে যার ত্বকে যত বেশি মেলানিন থাকবে তার কালার তত ব্ল্যাক হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে এই মেলানিন কিন্তু আল্ট্রাভায়োলেট রে থেকে প্রোটেকশন দেয়। এছাড়া ম্যামালসের এপিডার্মিসের প্রধানত ল্যাঙ্গারহ্যান্স সেল থাকে এবং ল্যাঙ্গারহ্যান্সের সেলগুলো হচ্ছে এপিডার্মিসের ডেনড্রাইটিক সেল। স্কিনের মধ্যে যদি কোনো প্যাথোজেন যদি প্রবেশ করে তাহলে এই ডেনড্রাইটিক সেলগুলো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে তাকে ধ্বংস করে। এছাড়া মার্কেল সেল থাকে অ্যাসোসিয়েটেড উইথ নার্ভ এন্ডিং। এছাড়া স্পেশাল টাইপের সেল থাকে একদম লোয়ার রিজিয়নে বা স্ট্র্যাটাম ব্যাসালিতে স্পেশাল টাইপের সেল দেখবো তো তাকেই আমরা বলবো মার্কেল সেল। এবং এই মার্কেল সেল প্রধানত নিউরনের সঙ্গে কানেক্টেড থাকে এবং তার ফলে যে গঠন তৈরি করে তো তাকেই বলা হয় মার্কেল ডিস্ক। এবং এই মার্কেল ডিস্ক টাচ রিসেপ্টর বা ট্যাকটাইল রিসেপ্টর হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা ম্যামালসের স্কিনে এই ডিফারেন্ট টাইপের সেল দেখতে পাই। এবার দেখো এপিডার্মিসকে তুমি যদি দেখো তো এপিডার্মিসের মধ্যে মোট 5টা লেয়ার দেখতে পাবে। একদম উপরের দিকে যে লেয়ার আছে এই যে লেয়ারটা আছে এটাই প্রধানত স্ট্র্যাটাম কর্নিয়াম এবং স্ট্র্যাটাম কর্নিয়ামের নিচে যেটা আছে তার নাম হচ্ছে স্ট্র্যাটাম লিউসিডাম। স্ট্র্যাটাম লিউসিডামের পরে যেটা থাকবে তো তার নাম হচ্ছে স্ট্র্যাটাম গ্র্যানিউলোসাম। তার নিচে থাকবে স্ট্র্যাটাম স্পাইনোসাম এবং তার নিচে থাকবে স্ট্র্যাটাম বেসালি। প্রত্যেকটা লেয়ারে কিন্তু কেরাটিনোসাইট সেলকে দেখতে পাবে। দেখো স্ট্র্যাটাম বেসালিতে যে কেরাটিনোসাইট সেল আছে এগুলো কিন্তু স্টেম সেলের মতো কাজ করে। তার মানে সবসময় এরা কিন্তু কেরাটিনোসাইট সেলকে সবসময় তৈরি করছে, ঠিক আছে, এবং তৈরি করছে এবং উপরের লেয়ারে এই কেরাটিনোসাইট সেলগুলো প্রধানত চলে যায়। তো এবং দেখো স্ট্র্যাটাম স্পাইনোসামেও আমরা কিন্তু কেরাটিনোসাইট সেল দেখতে পাচ্ছি এবং কেরাটিনোসাইট সেলের মধ্যে আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে স্পাইন লাইক স্ট্রাকচার আমরা এই কেরাটিনোসাইট সেলে দেখতে পাই এবং সেই কারণের জন্য এর নাম কিন্তু স্ট্র্যাটাম স্পাইনোসাম। এক্ষেত্রেও কিন্তু কেরাটিনোসাইট সেল কিন্তু লিভিং। এরপরে দেখো স্ট্র্যাটাম গ্র্যানিউলোসামে কেরাটিনোসাইট সেলের আবার ফার্দার মডিফিকেশন হয়েছে এবং এখানে কেরাটিনোসাইট সেলের মধ্যে প্রচুর পরিমাণে মেলানিন গ্র্যানিউল থাকে, ঠিক আছে, এবং সেই কারণের জন্য যেহেতু ডিফারেন্ট টাইপের গ্র্যানিউলস আমরা কেরাটিনোসাইট সেলে দেখতে পাই তো সেই জন্য এই লেয়ারকে আমরা বলবো স্ট্র্যাটাম গ্র্যানিউলোসাম। এবং স্ট্র্যাটাম গ্র্যানিউলোসামের উপরের যে লেয়ারটা থাকে তার নাম হচ্ছে স্ট্র্যাটাম লিউসিডাম এবং এখানেও কেরাটিনোসাইট সেল থাকে কিন্তু কেরাটিনোসাইট সেলের মধ্যে কোনো রকম নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াসের পরিবর্তে এই জায়গাতে যে স্ট্রাকচার থাকে তো তার নাম হচ্ছে এলেইডিন এবং এলেইডিন প্রকৃতপক্ষে ডেড একটি ম্যাটেরিয়ালস, ঠিক আছে। এবং এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে ডেড কেরাটিনোসাইট। একদম স্ট্র্যাটাম কর্নিয়ামে আমরা ডেড কেরাটিনোসাইট দেখতে পাবো যেটাকে আমরা স্কেল হিসেবে আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে এরকম ভাবে 5টা লেয়ার আমরা এপিডার্মিসে দেখতে পাই। তো উপরের দিক থেকে তাহলে আমরা দেখছি যে ডেড কেরাটিনোসাইট মানে স্কেল আমরা দেখতে পাবো। তো এই ডেড কেরাটিনোসাইট সেলের একদম বাইরে শুধু প্লাজমা মেমব্রেন থাকবে আর ভিতরে শুধুমাত্র কেরাটিন প্রোটিন থাকবে যেটা টাফ ফাইবার। তারপরে দেখো স্ট্র্যাটাম লিউসিডামে যে কেরাটিনোসাইট সেল আমরা দেখতে পাবো তার মধ্যে কোনো রকম নিউক্লিয়াস থাকে না, শুধুমাত্র এখানে এলেইডিন থাকে, ঠিক আছে। তারপরে দেখো এর নিচে যেটা থাকবে তার নাম হচ্ছে স্ট্র্যাটাম গ্র্যানিউলোসাম। স্ট্র্যাটাম গ্র্যানিউলোসামে আমরা কেরাটিনোসাইট সেল দেখতে পাবো এবং এর মধ্যে মেলানিন গ্র্যানিউলস থাকে এবং তার সঙ্গে সঙ্গে এই গ্র্যানিউলোসামে আর একটা স্পেশাল টাইপের সেল দেখা যায় তো তার নাম হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেল। এবং এরপরে স্ট্র্যাটাম স্পাইনোসাম। তো স্ট্র্যাটাম স্পাইনোসামে আমরা কি দেখতে পাবো, যে কেরাটিনোসাইট সেল দেখতে পাবো সেখানে বিভিন্ন রকমের স্পাইন আমরা দেখতে পাবো এবং একদম নিচে দেখো স্ট্র্যাটাম বেসালি আছে, এখানে কেরাটিনোসাইট সেল এবং মেলানোসাইট সেল দেখতে পাবো। মেলানোসাইট সেলগুলো প্রধানত মেলানিন তৈরি করে। এছাড়া স্ট্র্যাটাম বেসালিতে দেখো মার্কেল সেল আছে এবং মার্কেল সেল নিউরনের সঙ্গে কানেক্টেড থাকে, অর্থাৎ এটা তৈরি করে মার্কেল ডিস্ক এবং যেটা টাচ রিসেপ্টর হিসেবে কাজ করে। দেখো অ্যাবভ স্ট্র্যাটাম গ্র্যানিউলোসাম মানে স্ট্র্যাটাম গ্র্যানিউলোসামের জাস্ট উপরে এখানে লিখেছে যে ডেড কেরাটিনোসাইট সেল দেখা যায়। দেখো অ্যাবভ দ্য স্ট্র্যাটাম গ্র্যানিউলোসাম দ্য এপিডার্মাল সেল টু ফার ফ্রম দ্য ডার্মাল ক্যাপিলারি। তার মানে ডার্মিস এর নিচে ডার্মিস থাকে, তো ডার্মিসে যে ব্লাড ক্যাপিলারি থাকে সেটা কিন্তু তার পরে কিন্তু অনেকগুলো লেয়ার তৈরি হয়ে যাচ্ছে, সেই জন্য ডার্মিসের ব্লাড ক্যাপিলারি কিন্তু এই লেয়ার গুলোতে আর কোনো ব্লাড বা নিউট্রিয়েন্ট নিয়ে যেতে পারে না, অর্থাৎ এখানকার কেরাটিনোসাইট সেলগুলো সেই জন্যই কিন্তু ডেড হয়ে যায়। এই অংশটা ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে, এটা অত্যন্ত কনসেপচুয়াল। তাহলে এপিডার্মিসের প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমরা কেরাটিনোসাইট সেল দেখতে পাই এবং সেই জন্যই কেরাটিনোসাইট সেল কিন্তু 95% সেল which is present in epidermal layer of mammalian skin,
ঠিক আছে। তারপরে এপিডার্মিসের পরে যে লেয়ারটা থাকবে তো তার নামই হচ্ছে ডার্মিস। দেখো এপিডার্মিসের পরে বলছে দিস ইজ দ্য মাচ থিকার দ্যান দ্য এপিডার্মিস, তাহলে এপিডার্মিস তো অনেক থিক, এপিডার্মিসের নিচে যে লেয়ার আছে তো সেটাকে আমরা ডার্মিস বলবো, সেই ডার্মিস কিন্তু আবার এপিডার্মিসের থেকেও থিক, এবং সুপারফিশিয়াল লেয়ার বাম্পস ইনটু দ্য এপিডার্মিস এন্ড গিভ দ্য ফিঙ্গারপ্রিন্টস, অর্থাৎ ডার্মিসের উপরের দিকের কিছু অংশ এপিডার্মিসে চলে গেছে, তাহলে কোন একটা লেয়ার আছে সেই লেয়ার যদি নিচের দিক থেকে যদি ঠেলে তাহলে কি হবে, উপর অংশটা কিছুটা উপর দিকে উঠে যাবে। ধরো তুমি কোন একটা চাদর নিয়েছো বা কোনো একটা পেপার নিয়েছো, সেই পেপার নিচে থেকে আঙুল দিয়ে তুমি যদি ঠেলো দেখবে পেপারের উপরের অংশে একটা বাম্প তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এক্ষেত্রেও সেরকম বলছে যে সুপারফিশিয়াল লেয়ার বাম্পস ইনটু দ্য এপিডার্মিস, মানে ডার্মিসের যে সুপারফিশিয়াল লেয়ার সেটা এপিডার্মিসে গিয়ে এপিডার্মিসে চলে যায়, এবং তার ফলে যেটা তৈরি হয় তো সেটা হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্টস। এর মধ্যে কোলাজিনাস ফাইবার থাকে, এবং এই কোলাজিনাস ফাইবারকে প্রসেস করে প্রধানত লেদার তৈরি করা হয়। বিভিন্ন অ্যানিমালস এর মধ্যে আমরা লেদার দেখতে পাই, এবং সেই লেদার প্রধানত এই ডার্মিসের কোলাজিনাস ফাইবারের মডিফিকেশন। এবং দেখো হেয়ার ফলিকল উইথ ইনভলন্টারি এরেক্টর পিল্লি মাসলস, অর্থাৎ ডার্মিসের মধ্যে আমরা হেয়ার ফলিকল আমরা দেখতে পাবো এবং এরেক্টর পিল্লি মাসলস দেখতে পাবো, এবং মিলিয়নস অফ স্কিন রিসেপ্টর, বিভিন্ন রকমের স্কিন রিসেপ্টর আমরা কিন্তু ডার্মিসের মধ্যে দেখতে পাবো। এবং ডার্মিসের মধ্যে দেখো এই জায়গাতে দেখতে পাচ্ছ যে ম্যামালসের স্কিনের একদম ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, সুতরাং একটু দেখে নাও ম্যামালসের স্কিনের ডায়াগ্রাম। তো ম্যামালসের স্কিনে আমরা দেখতে পাচ্ছি একদম উপরের দিকে যে লেয়ার আছে তো সেটাই হচ্ছে এপিডার্মিস, এবং এই এপিডার্মিসের মধ্যে আমরা দেখলাম যে এটা একটা মাল্টি লেয়ার স্ট্রাকচার, মোট 5টা লেয়ার এপিডার্মিসের মধ্যে থাকে, এবং এপিডার্মিস দিয়েই প্রধানত ম্যামালসের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের হেয়ার। দেখো এখান থেকে প্রধানত হেয়ার চলে এসেছে, এবং তার সঙ্গে সঙ্গে এপিডার্মিসে প্রধানত বিভিন্ন রকমের গ্ল্যান্ড, ডার্মাল বিভিন্ন রকমের গ্ল্যান্ড, ডার্মিসের মধ্যে বিভিন্ন মাল্টিসেলুলার গ্ল্যান্ড থাকে, যেমন এক্ষেত্রে সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে, সুইট গ্ল্যান্ড থাকে। তো এদের মেটেরিয়ালস এগুলো কিন্তু ডাক্ট যুক্ত গ্ল্যান্ড, অর্থাৎ এগুলোর মধ্যে নালী থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছি এটা এপিডার্মিস, তো এপিডার্মিসে হেয়ারের কিছুটা পোর্শন এপিডার্মিস দিয়ে বাইরে চলে এসেছে, ঠিক আছে। আবার দেখো এই যে নিচের দিকে যে লেয়ার আছে এটা কিন্তু ডার্মিস, তাহলে ডার্মিস কিন্তু এপিডার্মিসের থেকে অনেক বেশি থিক, এবং ডার্মিসের মধ্যে আমরা হেয়ার ফলিকল দেখতে পাবো, এবং ডার্মিসের মধ্যে আমরা কি দেখতে পাবো, এরেক্টর পিল্লি মাসলস কে আমরা দেখতে পাবো, যেটা ইনভলন্টারি মাসলস, প্রধানত হেয়ারের প্রধানত সেটা মুভমেন্টে হেল্প করে। এছাড়া এই ডার্মিসের মধ্যে আমরা দেখতে পাবো সোয়েট গ্ল্যান্ড দেখতে পাবো। দেখো এটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড, এই সোয়েট গ্ল্যান্ড কিন্তু ডার্ক যুক্ত গ্ল্যান্ড, অর্থাৎ সোয়েট গ্ল্যান্ড ডার্মিসে থাকে কিন্তু তার নালী কিন্তু একদম এপিডার্মিসে ওপেন হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে সোয়েট বা সেদ বা ঘাম প্রধানত নির্গত হয়। তো ডার্মিসে মেন বডি থাকে সোয়েট গ্ল্যান্ডের, ঠিক আছে, এবং সেটা প্রধানত নালীর মধ্য দিয়ে এপিডার্মিস দিয়ে উন্মুক্ত হয়। এছাড়া কি থাকে, এছাড়া আমরা দেখতে পাবো সিবাসিয়াস গ্ল্যান্ড দেখতে পাবো। দেখো এই যে হেয়ার ফলিকল আছে, এই হেয়ার ফলিকলের সঙ্গে অ্যাটাচড হয়ে থাকে সিবাসিয়াস গ্ল্যান্ড, এবং তার সঙ্গে সঙ্গে আমরা হেয়ার দেখতে পাবো। এবং ম্যামালসের স্কিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিশেষত্ব সেটা হচ্ছে ম্যামালসের স্কিনের হেয়ার। সুতরাং এই যে সিবাসিয়াস গ্ল্যান্ড আছে দেখো ব্রাঞ্চড গ্ল্যান্ড ইন দ্য ডার্মিস, এবং এখান থেকে অয়েল অর ওয়াক্স সিক্রেটেড হয়। মানে এই জায়গাতে যদি আমরা হেয়ারকে দেখতে পাই, ভালো করে দেখো এখানটা একটু ছবিটা একটু কিন্তু ক্লিয়ারলি বুঝতে হবে। তো হেয়ার ফলিকল আমরা কোথায় দেখতে পাবো, ডার্মিসে, এবং তার সঙ্গে সঙ্গে হেয়ারের যে উপরের দিকের যে অংশটা আছে যে শ্যাফট, এটা কিন্তু এপিডার্মিস দিয়ে প্রজেক্টেড হয়ে গেছে, এবং হেয়ারের সঙ্গেই কিন্তু লেগে থাকে সিবাসিয়াস গ্ল্যান্ড, এবং হেয়ারের সঙ্গেই কিন্তু লেগে থাকে এরেক্টর পিল্লি মাসলস। ওকে, এবং সুইট গ্ল্যান্ড কিন্তু ডার্মিসের মধ্যে থাকে। এছাড়া ডার্মিসের মধ্যে দেখো ব্লাড ভেসেলস আছে, তার সঙ্গে সঙ্গে নার্ভ আছে, এবং এই ব্লাড ভেসেলস অনেকটা এপিডার্মিসের নিচের 3টে লেয়ার পর্যন্ত নিউট্রিয়েন্ট নিয়ে যায়, কিন্তু উপরের 2টো লেয়ারে কিন্তু এই ব্লাড ভেসেলস আর নিউট্রিয়েন্ট নিয়ে যেতে পারে না। সুতরাং হেয়ারকে যদি আমরা দেখে, দেখো হেয়ার হচ্ছে কেরাটিনাইজড লাইক ফেদার, তো হেয়ারও কিন্তু একটা কেরাটিন যুক্ত একটা স্ট্রাকচার, অনেকটা ফেদার যেরকম তো সেরকমই কেরাটিনাইজড স্ট্রাকচার। তো হেয়ারের মধ্যে আমরা বিভিন্ন অংশ দেখতে পাই। দেখো এই অংশটা হচ্ছে এপিডার্মিস, এবং এপিডার্মিস দিয়ে যেটা হেয়ার বা আমাদের যে চুল আছে তো তার শ্যাফট ইজ অনলি ভিজিবল পার্ট অফ দ্য হেয়ার, তার মানে চুলের যে শ্যাফট অংশ এটা প্রথমত এপিডার্মিস দিয়ে বাইরে চলে এসেছে, অর্থাৎ আমরা যেটা হেয়ারের যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শ্যাফট।
স্যাপ্ট প্রধানত যে স্ট্রাকচারের মধ্যে থাকে তো তার নামই হচ্ছে হেয়ার ফলিকল। হেয়ার ফলিকল আর কিছুই নয়, এটা হচ্ছে টিউবুলার ডাউনগ্রোথ অফ দ্য এপিডার্মিস এন্ড দ্য ডার্মিস জাংশন, মানে এপিডার্মিস আর ডার্মিসের জাংশন থেকে যে স্ট্রাকচার নিচের দিকে নেমে গেছে তো সেটাই হচ্ছে হেয়ার ফলিকল। এবং হেয়ার ফলিকল একদম নিচের দিকে একটা সোলেন পোর্শন তৈরি করছে। দেখো হেয়ার ফলিকল প্রথমে টিউবুলার, তারপর একটু মোটা হয়ে যাচ্ছে, এবং এই যে সোলেন বা ডাইলেটেড যে পোর্শন এট দ্য বেস অফ দ্য ফলিকল, তো এটাকেই আমরা বলবো প্যাপিলা। ঠিক আছে, এবং দেখো এই প্যাপিলাতে আমরা অসংখ্য এপিথেলিয়াল সেল দেখতে পাবো, এবং সেই এপিথেলিয়াল সেলগুলোকে বলা হয় বাল্ব। এবং এপিথেলিয়াল সেলের উপরের দিকে যে স্ট্রাকচার আছে তো সেটাই হচ্ছে বেস অর দ্য রুট হেয়ার। এবং এই এপিথেলিয়াল সেলগুলোই প্রধানত, এই এপিথেলিয়াল সেলের মধ্যে প্রধানত কেরাটিন থাকে, এবং এই এপিথেলিয়াল সেল যখন মারা যায় তখন এই কেরাটিন গুলো এখানে জমা হয়, এবং তার ফলে আমাদের শ্যাফট বা হেয়ারের প্রধানত দৈর্ঘ্য বৃদ্ধি হয়। তাহলে শ্যাফট বা হেয়ারে যেহেতু কোন রকম লিভিং মেটেরিয়ালস থাকে না, তো সেই কারণের জন্য চুল কাটলে আমাদের লাগে না। ঠিক আছে, সুতরাং এটাই হচ্ছে শ্যাফট। তাহলে কি কি স্ট্রাকচার আমরা দেখলাম? প্রথমে যে অংশটা আছে তো এটা হচ্ছে শ্যাফট, যেটা অনলি ভিজিবল পোর্শন অফ আওয়ার হেয়ার। এবং এই স্যাপ যার ভেতরে লেগে থাকে তো তার নামই হচ্ছে হেয়ার ফলিকল। হেয়ার ফলিকল আর কিছুই নাই, এপিডার্মিস আর ডার্মিসের জাংশন থেকে শুধুমাত্র নিচের দিকে নেমে গেছে যে স্ট্রাকচার, আবার নিচের দিকে ফুলে গেছে যেটা, তো সেটাই প্রকৃতপক্ষে হেয়ার ফলিকল। ঠিক আছে, এবং এই হেয়ার ফলিকলের মধ্যে আমরা প্যাপিলাকে দেখতে পাবো, অর্থাৎ হেয়ার ফলিকলের নিচের দিকে যে স্ফীত অংশ এটাই প্যাপিলা, এবং প্যাপিলার ভেতরে থাকে বাল্ব, এর মধ্যে এপিথেলিয়াল সেল থাকে। ঠিক আছে, আর এটা হচ্ছে বেস অর দা রুট অফ হেয়ার, এটাই প্রকৃতপক্ষে রুট অফ হেয়ার, যেটা এই এপিথেলিয়াল সেল প্রধানত এই স্ট্রাকচারটা তৈরি করছে, এই রুট অফ হেয়ার। এবং এই কারণের জন্য এই রুট অফ হেয়ারে প্রধানত প্রচুর পরিমাণে কেরাটিন থাকে, এবং সেই কেরাটিন প্রধানত জমা হয় এই শ্যাফটের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। ঠিক আছে, তো এটাই প্রধানত ম্যামালসের যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স তোমরা জানো হেয়ার, তো এটাই হচ্ছে হেয়ারের স্ট্রাকচার, একটু ভালো করে পড়বে। এছাড়া আরো কিছু কিছু ইন্টেগুমেন্টারি স্ট্রাকচার যেগুলো ম্যামালসের মধ্যে আমরা দেখতে পাই, কিছু ইন্টেগুমেন্টারি ডেরিভেটিভ, যেমন ক্লজ অর দ্য ট্যালন্স। অনেক ম্যামালস আছে যেক্ষেত্রে নখ, মানে স্পেশাল টাইপের নখর থাকে যেটাকে বলা হয়, তো তাকেই আমরা বলবো ক্লজ অর ট্যালন্স। ঠিক আছে, সো দিস আর আইডেন্টিফাইড ইন রেপটাইলস, বার্ডস এন্ড দ্য ম্যামালস। এই ক্লজ অর দ্য ট্যালন্স আমরা রেপটাইল, বার্ড এবং ম্যামালে আমরা দেখতে পাই। এবং ক্লজ অর ট্যালন্স এর দুটো স্ট্রাকচার থাকে। দেখো এটা হচ্ছে স্কিন, ঠিক আছে, স্কিনের সঙ্গে এরকম লেগে থাকে নখ, অনেক সময় শিকারী পাখির নখ দেখেছো। ঠিক আছে, তো ম্যামালস এর মধ্যেও যদি এই ক্লজ থাকে, তারও কিন্তু মেন স্ট্রাকচার কিন্তু এরকম। তো উপরের দিকে যে পোর্শনটা আছে তো তাকে বলা হচ্ছে আঙ্গুইস। সো দিস ইজ দ্য হার্ড পয়েন্টেড এন্ড দ্য কার্ভড ডরসাল প্লেট, অর্থাৎ উপরের দিকে যে ডরসাল সাইডে যে প্লেট লাইক যে স্ট্রাকচার থাকে এটাকে বলা হচ্ছে আঙ্গুইস। আর নিচের দিকে যে অংশটা থাকে তো আঙ্গুইসের নিচে যেটা থাকবে সেটা অবভিয়াসলি সাব হবে, তো তাকে বলা হয় সাব আঙ্গুইস। সো দিস ইজ লেস এন্ড দ্য হার্ড এন্ড দ্য ভেন্ট্রাল পার্ট। ঠিক আছে, লেস হার্ড, তার মানে উপরের দিকে যে আঙ্গুইস আছে এটা অনেক শক্ত, কিন্তু নিচের দিকে সাবাঙ্গুইস আছে এটা হচ্ছে লেস হার্ড ভেন্ট্রাল পার্ট, তো একেই আমরা বলবো ক্লজ অর ট্যালন্স। এছাড়া আছে হুফ। দেখো হুফ ফাউন্ড ইন আঙ্গুলিগেটস, যে সমস্ত ম্যামালস প্রধানত যাদের হুফ থাকে মানে খুর থাকে তো তাদেরকে আমরা আঙ্গুলেটস বলবো। ঠিক আছে, ম্যামালস বিভিন্ন রকমের হয়, ডিজিটিগ্রেড, আঙ্গুলিগ্রেড, পেন্টিগ্রেড, এরকম বিভিন্ন ম্যামালস হয়। পরে সেই সম্পর্কে আলোচনা করব, এটা আজকে আমাদের আলোচনার বিষয় নয়। তো যাদের ক্ষেত্রে হুফ থাকে তো তাদেরকে আমরা আঙ্গুলেটস বলবো। এবং এই আঙ্গুলেটস মানে হুফের সংখ্যার উপর ভিত্তি করে ম্যামালসকে দুটো ভাবে ক্লাসিফিকেশন করা হয়, একটা পেরিসোড্যাকটাইলা এবং একটি হচ্ছে আর্টিওড্যাকটাইলা। দেখো পেরিসোড্যাকটাইলাতে কটা, পিএতে কটা দাঁড়িয়ে আছে? একটা, তার মানে এটা কিন্তু হুফ অড নাম্বার, অর্থাৎ একটাই হুফ থাকে, খুর একটাই থাকে। আর আর্টিওড্যাকটাইলাতে এ মানে হচ্ছে দুটো। ঠিক আছে, প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়, তার মানে এদের যে হুফ থাকে সেটা ইভেন নাম্বার। তো পেরিসোড্যাকটাইলের এক্সাম্পল কি? হর্স, অ্যাস, জেব্রা, রাইনো এন্ড ট্যাপির, প্রচুর ইম্পর্টেন্ট এই জায়গাটা। এবং দেখো আর্টিওড্যাকটাইলে তাহলে কি হবে? বাফেলো, বাইসন, বোয়ার, ডিয়ার, ক্যামেল, জিরাফি, এগুলো সব হচ্ছে আর্টিওড্যাকটাইলা। এবং এই হুফের যদি আমরা স্ট্রাকচার দেখি তো হুফেতেও কিন্তু আঙ্গুইস এবং সাব আঙ্গুইস দেখা যায়। তো এই জায়গাতে দেখো স্কিন আছে, এবং এক্ষেত্রে যে আঙ্গুইস আছে এটা কিন্তু কার্ভ নয়, এটা ইউ অর ভি শেপেড। দেখো এরকম টাইপের একটা স্ট্রাকচার থাকে, তো সেটাই হচ্ছে আঙ্গুইস। আর আঙ্গুইসের নিচের দিকে যে সাব আঙ্গুইস থাকে সেটা হচ্ছে থিক এন্ড দ্য টাচ দ্য গ্রাউন্ড, মানে গ্রাউন্ডকে এটা টাচ করে রাখে, মাটিকে এটা স্পর্শ করে রাখে। সো দিস ইজ অ্যাকচুয়ালি স্ট্রাকচার অফ হুফ। ওকে,
এছাড়া আরো একটা স্ট্রাকচার থাকে ইন্টিগুমেন্টেরই, আরো একটা ডেরিভেটিভ থাকে, তো তার নাম হচ্ছে নেলস। এই যে আমাদের যে নোক আছে, হিউম্যানের ক্ষেত্রে আমরা নেলস দেখতে পাই, এটা কিন্তু ইন্টিগুমেন্টের ডেরিভেটিভ। সো দিস ইজ হেভিলি কেরাটিনাইজড এপিডার্মাল সেল। তাহলে নেল আর কিছুই নয়, এটা কেরাটিন যুক্ত এপিডার্মাল সেল, এবং অনলি ভিজিবল পার্ট অফ দ্য নেল হচ্ছে বডি। তো নেল যদি আমরা দেখি, নেলের কেবলমাত্র যে অংশটা আমরা দেখতে পাই তো সেটাই বডি। একটু দেখো, তো এটা হচ্ছে বডি, ঠিক আছে। অর্থাৎ এই যে আমাদের যে নোক আছে, এই যে নোক আছে, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, তো এই পোর্শনটাকে আমি দেখাচ্ছি। তো এই যে পোর্শনটা আছে, তো এই পোর্শনটাকে আমরা বলবো বডি, ঠিক আছে। এই যে অংশটা, এটা হচ্ছে বডি, আর উপরের দিকের যে অংশটা আছে এটা হচ্ছে এজ। আর নিচের দিকে, এই বডির একদম নিচের দিকে যে পোর্শনটা আছে, যেটা ক্রিসেন্ট সেপেড, তো তাকে আমরা বলবো লিউনুলা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বডি দেখতে পাচ্ছি, এবং বডি প্রধানত স্কিনের উপরে থাকে। এবং দেখো বডির একদম নিয়ারেস্ট অফ দ্য রুট, দেখো একদম নিচের দিকে যে অংশটা আছে, তো সেটাই হচ্ছে নেল রুট, এটা স্কিনের ভিতরে ঢুকে থাকে, ঠিক আছে। সো হেভিলি কেরাটিনাইজড এপিডার্মাল সেল, এটা কি দিয়ে তৈরি হবে? কেরাটিন যুক্ত এপিডার্মাল সেল, মানে এপিডার্মাল সেলের মধ্যে কেরাটিন প্রচুর পরিমাণে থাকে, সেই জন্য বলছে হেভিলি কেরাটিনাইজড এপিডার্মাল সেল। অনলি ভিজিবল পার্ট ইজ দ্য নেল বডি, কেবলমাত্র এই বডিকে আমরা দেখতে পাই, এন্ড দ্য রুট হিডেন ইন দ্য ফোল্ড অফ দ্য স্কিন, তো তাকে বলা হয় কিউটিকল। দেখো এদের যে রুট আছে, এটা স্কিনের ভিতরে ঢুকে থাকে, এটাকে বলা হয় কিউটিকল। এবং নেল বেড ইজ দ্য স্কিন বিলো দ্য বডি, রিচ ইন দ্য ব্লাড ভেসেল, সো দ্য বডি রেড লাগে। দেখো আমাদের যে নোক আছে, এটা রেডিশ হয়, কারণ নেল বেড প্রধানত যে স্কিনের উপরে থাকে, তো সেই স্কিন, নেল বেড প্রধানত যে স্কিনের উপরে থাকে, তো সেই স্কিন অনেক ভাস্কুলারাইজড হয়, প্রচুর ব্লাড এক্ষেত্রে থাকে, তো সেই জন্য নেলসকে অনেকটা আমরা রেডি স্ট্রাকচার দেখি, ঠিক আছে। তো এবং নেলস এর উপরের দিকে যে অংশটা আছে, এটা হচ্ছে ফ্রি এজ, এটা কিন্তু ডেড কেরাটিন দিয়ে তৈরি। তার মানে এই যে নীলের যে উপরের দিকের অংশ, এটা ডেড কেরাটিন দিয়ে তৈরি। এখানকার যে সেলগুলো আছে, এগুলো কিন্তু লিভিং, মানে লিভিং কেরাটিনাইজ সেল। কিন্তু একদম প্রান্তের দিকের যে সেলগুলো আছে, এগুলো কিন্তু ডেড কেরাটিনাইজড সেল। সেই জন্য এই এজকে যদি আমরা কাটি আমাদের লাগে না, কিন্তু এই যে বডিটাকে যদি তুমি কাটো তাহলে কিন্তু প্রচুর লাগবে, কারণ এখানকার সেলগুলো কিন্তু এটা কিন্তু লিভিং সেল, ঠিক আছে। এবং দেখো নেল গ্রো বিলো ইট, অর্থাৎ লিউনিউলা। দেখো বডি নিয়ারেস্ট দ্য রুট, মানে রুটের কাছে বডির যে পোর্শনটা থাকে, তো তাকেই বলা হয় লিউনিউলা। তো এটাই হচ্ছে জেনারেলি নেলস এর স্ট্রাকচার। ইন্টিগুমেন্টের যেটা মেন যে গঠন, তো সেটাই হেয়ার। এবং হেয়ার কিভাবে থাকে, তার সঙ্গে সঙ্গে এপিডার্মিসের ডিফারেন্ট লেয়ার, এপিডার্মিসের মধ্যে কেরাটিনয়েড সেলগুলো কি রকম ফাংশন করে, এবং কোন জায়গায় কেরাটিনোসাইট সেলগুলো লিভিং, কোন জায়গায় নন লিভিং, এগুলো কিন্তু ভালোভাবে বুঝতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে হেয়ারের স্ট্রাকচারটাও একটু মাথায় রাখতে হবে। সুইট গ্ল্যান্ড, সিবাসিয়াস গ্ল্যান্ড কোথায় থাকে, ডার্মাল গ্ল্যান্ড কেন এগুলোকে বলা হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে জানতে হবে। আশা করি তোমরা সমস্ত ইন্টিগুমেন্ট বুঝতে পারলে। তাহলে ডিফারেন্ট ক্লাস অফ ভার্টিব্রেটস এ যে ইন্টিগুমেন্ট আমরা দেখতে পাই, অর্থাৎ ফিশ, অ্যাম্ফিবিয়া, বার্ডস, রেপটাইলস, ম্যামালস, সববার ইন্টিগুমেন্ট নিয়ে আমি আলোচনা করলাম। তোমরা অনেকেই আমার থেকে নোটস পারচেস করেছো, এবং তোমরা যারা যারা নোটস পারচেস করেছো, এই র্যাপিড ক্লাসগুলো একটু দেখবে যে তোমাদের নোটসগুলো পড়তে অনেকটা সুবিধা হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলি, আমি প্রিভিয়াস সমস্ত যে ক্লাস আমি অনলাইন নিয়েছি, তার সমস্ত ভিডিও আমি দিয়েছি এনজি বায়োলজি বলে একটা ইউটিউব চ্যানেলে, এবং সেই ইউটিউব চ্যানেলের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যারা এসএসসি এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, আশা করি সেই ক্লাসগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। সেই ক্লাসগুলো অনেক ডিটেলস, কিন্তু এই যে ক্লাসগুলো করছে, এগুলো র্যাপিডলি করছে, এবং এই ক্লাসগুলো তোমরা যদি ফলো করো, তোমাদের কিন্তু এই পোর্শনগুলো কভার হয়ে যাবে। সকলে ভালো থেকো, আজকে তাহলে এই পর্যন্তই। সো থ্যাংক ইউ, এন্ড দ্যাটস ইট।